নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি চমৎকার ছোট গল্প। গল্পের নাম প্রেমে ওঠা। শুনতে থাকুন আজকের গল্প প্রেমে ওঠা। প্রেমে পড়লেন পতিতপাবন পাল। সহকর্মীরা ডাকত ট্রিপল পি বলে। সেই ডাকগুলো বছর কয়েক আগেই শেষ হয়েছে। এখন 69 কোনো বঙ্গ সন্তান প্রেমে পড়েন কি না তার জানা নেই। অবশ্য ব্যাপারটা ঠিক প্রেমে পড়া কি না তাও তার কাছে স্পষ্ট নয়। পার্কে ইদানিং এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয় বিকেলে গেলে। ও পাড়ার জটা বাবু, পুরো নাম জটিলেশ্বর কাঞ্জিলাল, 81 বছর বয়স। জানেন না এমন কোনো বিষয় পৃথিবীতে নেই। পতিত পাবনের মনে হলো এই ব্যাপারে জটাবাবু তাকে জ্ঞানী করতে পারেন। বাস্তবে বাংলা উপন্যাসে কেউ 69 বছরে প্রেমে পড়েছেন কিনা জানা দরকার। তিনি আজ পর্যন্ত মেরে কেটে গোটা 20 উপন্যাস পাঠ করেছেন। বাংলা সাহিত্যে নিশ্চয়ই 20,000 উপন্যাস আছে। বাকিগুলো খুঁটিয়ে পড়া এ জীবনে সম্ভব নয়। বিকেল 5টায় জটাবাবু একাই পার্কের ঈশান কোণের বেঞ্চিতে বসেছিলেন। সুযোগ পেয়ে প্রসঙ্গটা তুললেন পতিত পাবন বাবু। চোখ বন্ধ করলেন জটাবাবু। প্রথমেই আপত্তি জানাচ্ছি, জটাবাবু বললেন। আপনি বলবেন প্রেমে পড়ার কথা। ওয়াই নট প্রেমে ওঠা? বাঙালির একটা টেন্ডেন্সি আছে পতনের দিকে। প্রেমে পড়া, সিনেমায় নামা অলওয়েজ নিম্নমুখী। কথাটা হবে প্রেমে ওঠা। তা চিরকাল পড়া শব্দটাই শুনেছেন। আজ ওঠাতে উঠতে একটু অস্বস্তি হলো পতিত পাবনের। জটাবাবু বললেন, এই যে প্রেম, এই আপনাকে উজ্জীবিত করবে, রোমাঞ্চিত করবে, উদার করবে। এই ঘটনা আপনাকে জীবন সম্পর্কে আগ্রহী করবে। এতকাল বদ্ধ জলে আটকে ছিলেন, এখন ঢেউয়ের দোলায় দুলবেন। এই পতন নয়, এই উত্থান। তাই প্রেমে ওঠা বলবেন। কত বয়স? 69। একেবারে হাঁটুর বয়সী। কি জানতে চান? 69 প্রেমে ওঠা যায় কি না? রবিশঙ্কর বিয়ে করেছিলেন 69 বছর বয়সে। বিয়ের আগে অনেক অসুখের খবর পেতাম। এখন দিব্যি আছেন বউয়ের সান্নিধ্যে। রবীন্দ্রনাথ প্রেমে মানে ভিক্টোরিয়ার প্রেমে উঠেছিলেন 64-তে। আর তারপরের ওই নাবালিকার কেসটা ধরলে 70-এ। হাত নাড়লেন জটাবাবু। বাংলা উপন্যাসে? দূর, বিভূতিভূষণ টু সমরেশ বসু মারা গেছেন 69-এর অনেক আগে। কি করে নায়ককে ওই বয়সে নিয়ে যাবেন? তাছাড়া তখনকার বাঙালি লেখকরা ছিলেন বিমল করেন নায়কের মতো। কফ, কাশি, মাফলার, হাঁপানি, অজীর্ণ রোগ আর বাঁদুরে টুপি। ওদের যৌবন 30-এ শেষ হয়ে যেত। এই যে রবীন্দ্রনাথ, নষ্ট নীরের নায়ককে ভূপতি না অমল? ওর ইচ্ছে ছিল ভূপতিকে নায়ক বানানোর, কিন্তু যেহেতু তার বয়স 30 পেরিয়েছে তাই অমল ক্রিম খেয়ে গেল। বিদেশে যান 80-85-তেও লেখক অভিনেতারা প্রেমে উঠছেন, বিয়ে করছেন। একই পৃথিবীর মানুষ তো আপনি, তাই না? জটাবাবু পতিত পাবনকে উৎসাহিত করলেন। পতিত পাবন পাল এখনো পর্যন্ত বিয়ে থা করেননি। বাড়িতে একজনই আছেন যার শাসন এখনো মান্য করতে হয় তাকে। তিনি তার গর্ভধারিণী। 16-এ বিয়ে হয়েছিল, 17-তে তাকে জন্ম দিয়েছেন। 36 বছরে বিধবা হন। এখন এই 86-তেও কোনো হেলদোল নেই। বাড়ির বাইরে যান না বটে, কিন্তু বাড়ির সব কাজ তার নির্দেশেই
কাজের লোক করে, মাঝে মাঝে রান্নাঘরেও ঢোকেন। 50 বছরের বৈধব্য জীবন সত্ত্বেও দীক্ষা নেননি, বাড়িতে ঠাকুরঘর তৈরি করেননি। এককালের বড় চাকুরে পতিতপাবন নির্জীব হয়ে পড়েন জননীর সামনে গেলে। তা এই মহিলাকে প্রেমে ওঠার কথা না নিবেদন করলে তার প্রেম পূর্ণতা পাবে না। কিন্তু এই কর্মটি করবার হিম্মত পতিতপাবনের নেই। বাড়ি ফিরে শুনলেন সন্ধ্যা মুখার্জির গান বাজছে মিউজিক সিস্টেমে। এই সাগর বেলায় ঝিনুক খোঁজার চলে। প্রত্যেক সন্ধ্যায় একজন পুরনো শিল্পীর গান 1 ঘন্টা করে শোনেন জননী। 7 দিনে 7 জন, আবার রিপিট হয়। এই সময় উনি কথা খরচ করেন না, ইজি চেয়ারে শুয়ে থাকেন চোখ বন্ধ করে। পর্দার ফাঁক দিয়ে আজও একই দৃশ্য দেখলেন পতিতপাবন। হচ্ছে তো প্রেমের গান, অথচ প্রেমে ওঠার কথা মুখে বলতে পারছেন না। 1 ঘন্টার গান শোনা শেষ হলে ডাক এলো, পতিত ফিরেছিস? পতিতপাবন ঘরে ঢুকলেন। হ্যাঁ মা। তুই নাকি সকালে হেঁটে এসে বাড়ির চা খাস না? ন করে উঠল বুকটা। না, মানে খেতে ভালো লাগে না। লক্ষণ ভালো নয়। খাবারে অরুচি হলে বুঝবি শরীর খারাপ হতে যাচ্ছে। তার চেয়ে সকালে না হেঁটে বিকেলে আর একটু আগে বেরিয়ে হেঁটে নিস। জননী রায় দিলেন, না না, সকালে হাঁটলে শরীরের উপকার হয়, এ নিয়ে তুমি কিছু ভেবো না। পতিতপাবন পালিয়ে বাঁচলেন। ভোর 5টায় তৈরি হয়ে নিলেন। বাইরের দরজা খুলে বাইরে থেকে বন্ধ করে দিলে আপনা থেকেই সেটা হেঁটে যায়। কিন্তু এই সময় জননী উঠবেনি। হাঁটতে যাচ্ছিস? হ্যাঁ। তুই ফিরলে তবে চা খাবো। আচ্ছা। জননী দরজা বন্ধ করলেন। বাড়ি থেকে পার্ক মিনিট 15 হাঁটা পথ। সাদা কেটস, সাদা ফুল প্যান্ট, সাদা জামা পরে 69-এও বেশ জোরেই হেঁটে এলেন পতিতপাবন। পার্কে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখলেন প্রচুর লোকে হাঁটা শুরু করেছে। মাঝখানের মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে। মাঠের ধার দিয়ে ডিমের মতো রাস্তা। হাঁটতে শুরু করলেন পতিতপাবন। আজ উল্টো দিক দিয়ে। আধা আধি যেতেই যেখানে বড় বড় দেবদারু গাছগুলো দাঁড়িয়ে গলা কানে এলো, এই যে আমি এখানে। তাকালেন, যাজ্ঞসেনী বসে আছেন বেঞ্চিতে। কিছু দূরে তার পরিচারিকা দাঁড়িয়ে, তার কাঁধে ফ্লাস্ক, হাতে বাস্কেট। গুড মর্নিং। কাছে গিয়ে বললেন পতিতপাবন। মর্নিং। মেলা সাহেবকে চা দে। পতিতপাবন আপত্তি করলেন, সে কি, আমি মকাই বাড়ি চা নিয়ে এসেছি, লিকার, 1 চামচ মধু দিয়ে তৈরি, না খেলে খুব দুঃখ পাবো। ঠোঁট ফোলালেন যাজ্ঞসেনী। মকাই বাড়ি? মিড়বিড় করলেন পতিতপাবন। হ্যাঁ দে বেলা। মেলা নামের পরিচারিকা সঙ্গে সঙ্গে কাপে চা ঢেলে এগিয়ে দিল। আপনি? এখন না, এর পরের বার। চিকেন স্যান্ডউইচ আছে আজ। পতিতপাবন হাসলেন। ভাববা, বেড়াতে এসে এত সময় পান? আগে তো করতাম না, এখন করি। যাজ্ঞসেনী বললেন, আপনি দাঁড়িয়ে কেন, বসুন না, কত জায়গা পড়ে আছে। বেলা, যা একটু ঘুরে আয়। 8 ঘন্টার মধ্যে আসবি, যা। যাজ্ঞসেনী হাত নাড়তেই মেলা উধাও হলো। আলাপ মাত্র 10 দিনের। এই ভোরে হাঁটতে হাঁটতে একটু জিরোচ্ছিলেন। পরিচারিকাকে নিয়ে যাজ্ঞসেনী এখানে এলেন। তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি সঙ্গীতার স্বামী না? না না, আমি অবিবাহিত। কিছু মনে করবেন না, কি ভুলটাই না করেছি। তাতে কি হয়েছে, আমি পতিতপাবন পাল। আমি যাজ্ঞসেনী দত্ত, ওই তো বিয়ের আগে বসছিলাম। ও, খুব স্যাড। পতিতপাবন বললেন। স্যাড কেন? না, আপনার উনি চলে গেছেন,
ভালোই হয়েছে। ক্যান্সারে ভুগছিলেন, যন্ত্রণা পাচ্ছিল খুব। আমার তখন অল্প বয়স, এই 39 কি 40, 20 বছর হয়ে গেল। তাহলে অবশ্য ভালোই। চা খাবেন? চা? মেলা, সাহেবকে চা দে। সেই আলাপ। তারপর প্রতিটি সকালে 1 ঘন্টার জন্য দেখা। হাঁটা মাথায় উঠল। জানলেন যাজ্ঞদেবীর বয়স 59, ছেলে মেয়ে হয়নি, নিজের বাড়ি, অর্থাভাব নেই। গান শোনা আর বই পড়া ওর হবি, আর খাওয়াতে ভালোবাসেন। কিন্তু ভালোবাসলেই তো হলো না, ভালো লোক চাই যাকে খাওয়ানো যায়। তাই ভোর না হতে হতে মন আনচান করে আজকাল, কখন যাজ্ঞসেনীর দেখা পাওয়া যাবে। এককালে যে সুন্দরী ছিলেন তা এখনো বোঝা যায়। স্লিপলেস পরেন। সেকালে হয়তো শাঁখের মতো ছিল দুটো হাত, এখন গজদাঁতের মতো। তাই বা কম কি? আমি আর পারছি না। যাজ্ঞসেনী বললেন, কি ব্যাপার? পতিতপাবন বুঝতে পারলেন না। দুষ্ট, কিছু বোঝেন না যেন। ও, আজই বাড়িতে আসতে হবে। বাড়িতে? কোনো ভয় নেই। একতলায় বাবা থাকেন, মাথের ব্যথায় সিঁড়ি ভাঙতে পারেন না, তাই দোতলায় আমি থাকি। কি একা? যাজ্ঞসেনী বললেন, বাবা বেঁচে আছেন? কি ভালো। 90। বাবা মানে আমার শ্বশুর মশাই, মাই ডিয়ার মানুষ। ওকে বলেছি আপনার কথা, খুব খুশি হয়েছেন। খুশি হলেন কেন? বললেন, যাক তবু তুমি সঙ্গী পেলে। শুনুন মশাই, আপনি আমার বাড়িতে না গেলে বাবা আপনার বাড়িতে গিয়ে মায়ের কাছে প্রস্তাব দেবেন। আটকে উঠলেন পতিতপাবন। অসম্ভব। কেন অসম্ভব? কেন? আমার মাঝে কি মানে কত কড়া তা তো জানেন না। আশ্চর্য, 69 বছরেও আপনি শিশু হয়ে আছেন নাকি? না, তা নয়। তার মানে মায়ের ভয়ে আপনি এগোবেন না? তা নয়। তা নয় তা নয় করছেন, ভয়টা কি বলুন। পতিতপাবন চুপ করে থাকলেন। সেটা দেখে যাজ্ঞসেনী সরাসরি জিজ্ঞাসা করলেন, সব খুলে বলুন তো, আপনি আমার প্রেমে পড়েননি? না, প্রেমে উঠেছি। মানে? ওটা তার কথা বললেন পতিতপাবন। শুনে হেসে গড়িয়ে পড়লেন যাজ্ঞসেনী। একবার পতিতপাবনের গায়েও ছোঁয়া লাগলো, সেই সঙ্গে ভালো সেন্ট নাকে এলো। পতিতপাবন বললেন, ভাবছি আমি নিজেই মাকে বলবো। গুড, এই তো চাই। আজ বিকেলে আমার বাড়িতে আসতে হবে, বাবা আলাপ করবার জন্য মুখিয়ে আছেন। যাজ্ঞসেনী ঘোষণা করলেন। দরজা খুলল বেলা। দেখেই চেঁচালো, এসে গেছেন, এসে গেছেন মা। মা এখন বাথরুমে, বসুন। কে রে? কে রে বেলা? মৃতের গলা কানে এলো। ওই যে সে। মেলা কান পর্যন্ত হাসল। মৃত ঘরে ঢুকলেন, পাকা আমের মতো দেখতে। পতিতপাবন? আগে হ্যাঁ। বৌমার প্রেমে হাবুডুবু খাচ্ছ? না মানে। আবার না কিসের? বসো, বৃথা করনি শুনলাম। হ্যাঁ, করা হয়ে ওঠেনি। এই 20 বছরে অন্তত 15 জনকে দেখলাম। ম্যাক্সিমাম মায়ুর যার ছিল সে 3 সপ্তাহ এসেছিল, ব্যাস। কেন? বৌমা তো সতী সাবিত্রী মহিলা, খাবার খাওয়াবে, গল্প করবে, যত্ন নেবে, কিন্তু নিজের ঘরে একা শোবে আমার ছেলের ছবি নিয়ে। বিয়ের পর কোন পুরুষ সেটা সহ্য করবে বলো? আমার মতো বুড়োও করবে না। ফিক ফিক করে হাসলেন বৃদ্ধ। পতিতপাবন আর দাঁড়ালেন না,
খোলা দরজা দিয়ে বাইরে পা বাড়ালেন। প্রেমে পড়লে গড়াগড়ি খেতে হয়, কিন্তু প্রেমে উঠলে তো উড়ে যাওয়া যায়। আর যাই হোক, প্রেমে ওঠা তো ফুলা ওঠা নয়। শেষ হলো আজকের গল্প, সমরেশ মজুমদারের লেখা ছোট গল্প প্রেমে ওঠা। ভারী চমৎকার একটি ছোট গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত থেকেই আমি জানতে পারি আমার পাঠ নির্বাচন আপনাদের কেমন লাগছে। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই কিন্তু নোটিফিকেশন অন রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে।